নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আমরা বলি অতিথি আমাদের কাছে নারায়ণ। বাড়িতে যখন কোনো লোক আসে দেখবেন তাদের অভ্যর্থনা করার জন্য আমরা সব রকম ব্যবস্থা রাখি। মূলত যেটা সবার আগে রাখি সেটা হচ্ছে মিষ্টি, কারণ মিষ্টি মুখ সবসময় ভীষণ শুভ হয়। যে কোনো শুভ কাজ, যে কোনো নতুন কাজ, যে কোনো আপনার স্বপ্ন পূরণ হলেই দেখবেন সবার আগে করানো হয় আপনাকে মিষ্টি মুখ। তো এই শুভত্ব বিষয়টা কখনো অশুভত্ব ছায়া নিয়ে আসে না তো। অর্থাৎ যে রোগটাকে নিয়ে আলোচনা করব সেই রোগটার নামও কিন্তু সুগার, কিন্তু একে অতটা হাসি মুখে আমরা গ্রহণ করতে পারি না। কোথায় সমস্যা? সুগার নামটা যেখানে এত মিষ্টি, রোগটার মধ্যে এত তিতকুটে ব্যাপার কেন চলে আসছে? এই রোগটা কি রোগ? এই রোগ হলে কি রোগ হয়? এই রোগের কেন এত ব্যাপ্তি? কেন প্রত্যেকটা পরিবারে এই রোগ ছড়িয়ে যাচ্ছে? কেন এই রোগটিকে সাইলেন্ট কিলার বলা হয়? কিভাবে এই রোগ থেকে আপনি পরিত্রাণ পাবেন? আপনার বয়স কত হলে আপনি এই রোগে আক্রান্ত হবেন, নাকি এর কোনো বয়সই নেই বর্তমানে? সব বিষয় নিয়ে আজকে সুন্দরভাবে পরিষ্কারভাবে আপনাদের সঙ্গে আলোচনা কিন্তু হবে। এবং অবশ্যই আমাদের সঙ্গেও কিন্তু উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসক, এই সংস্থা সিএমএ ডক্টর এস ঘোষাল। প্রথমেই ডাক্তারবাবুকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং ডাক্তারবাবুর কাছ থেকেই জানবো যে রোগটার নাম যেখানে এত মিষ্টি, সেখানে রোগটাকে নিয়ে কেন এত ব্যতিব্যস্ত আপনারা? একদমই, কারণ সুগার রোগটা এমনই একটা রোগ। সুগার রোগটা এখন আমরা মেনলি যেটা দেখছি কি প্রত্যেকটা ঘরে একজন দুজন তিনজন করে হয়ে গেছে। আমরা রেগুলার বিভিন্ন চেম্বারে যাচ্ছি, কলকাতায় হোক বা কলকাতার বাইরে হোক, প্রত্যেকটা চেম্বারে 4-5 জন 6 জন করে সুগারের পেশেন্ট। আজকেও সকালবেলা চেম্বার ছিল, আমরা গেছিলাম বেলুড়ে। বেলুড় চেম্বারে একজন পেশেন্ট এসছেন, দীর্ঘ 10-15 বছর ধরে ওষুধ খাচ্ছেন সুগারের। তার পিপি আছে 394 এবং ফাস্টিং আছে 180। তো 15 বছর ধরে এই যে সুগারের ওষুধটা উনি খেলেন, তাতে তার আলটিমেট লাভটা কি হলো? কিছুই হলো না। তার সুগার বাড়া আছে এবং তিনি এখন এসে কমপ্লেন করছেন কি ডাক্তারবাবু হাত পায়ের তলায় জ্বালা ভাব, হাঁটতে গেলে অসুবিধে, চোখে দেখতে পাচ্ছি না, ক্রেটিন লেভেলটা তার দেখছি ধীরে ধীরে বাড়ছে, 1.4 হয়েছে। তো আলটিমেট কোনো উপকার হলো না। আপনি 15 বছর ধরে ওষুধ খেলেন, সকাল সন্ধে খান, সকাল রাত্রে খান, যখনই খান ইনসুলিন নিলেন, কি আলটিমেট কোনো ফল হলো না। তারপরে কি দেখা গেল, 10 বছর 15 বছর পরে আপনাকে নার্ভের রোগী হতে হলো, ডায়াবেটিক নিউরোপ্যাথি যদি হয়, আপনাকে চোখের পেশেন্ট হতে হলো, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, আপনাকে কিডনির পেশেন্ট হতে হলো, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো আলটিমেট কি হলো, একটা রোগ আরও 4টে রোগকে ডেকে নিয়ে এলো শরীরে। কিন্তু আমি তার জন্য ট্রিটমেন্ট করছি, আমি তার জন্য ডাক্তারবাবুকে দেখাচ্ছি, কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না। তো এইখানেই হচ্ছে আয়ুর্বেদের মহত্ব। কারণ আয়ুর্বেদ আজ থেকে 5000 বছর আগে বিভিন্ন মুনি ঋষিরা এই সুগার রোগ সম্বন্ধে বলে গেছেন। আমাদের মুনি ঋষিদের মধ্যে যেমন চরক রয়েছেন, সুশ্রুত রয়েছে, ভাগবত রয়েছে, নাগার্জুন রয়েছে, আত্রেয় পুনর্বসু রয়েছে। সেই রকমই এই সুগার রোগটা আমাদের আয়ুর্বেদে মেনলি এর হেডিংটা হয় প্রমেহ বলে। একটা প্রত্যেকটা জিনিসের একটা হেডিং হয়, তো সেটা হচ্ছে প্রমেহ বলে হেডিং হয়। এবং এই প্রমেহ রোগের মধ্যে 20 ধরনের প্রমেহ রয়েছে। তার মধ্যে বাতজ প্রমেহ হচ্ছে 6 ধরনের, পিত্তজ প্রমেহ 4 ধরনের এবং কফজ প্রমেহ 10 ধরনের। এবং এই বাতজ প্রমেহ যে 6 ধরনের, এই 6-এর মধ্যে একটা হচ্ছে মধুমেহ, যেটা এখনকার দিনের আমাদের ডায়াবেটিস মেলাইটাস বলা হয়। আপনি ফোনটা নিন, আমি অবশ্যই ডায়াবেটিসের এই বিষয় নিয়ে আমরা আলোচনা শুনবো, কারণ শুনতে তো আমাদের হবে, ইচ্ছে থাকুক বা না থাকুক। রোগটা হু হু করে কিন্তু বাড়ছে। সুনামির ঢেউও বোধহয় এত বড় ছিল না, বর্তমানে যত বড় আকারে ধারণ করছে কিন্তু এই ডায়াবেটিস রোগটি আমাদের সকলের মধ্যে। তো আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখে নেবো কে আছেন আমাদের সাথে। নমস্কার। হ্যালো। হ্যালো। তমলুক থেকে বলছিলাম। তমলুক থেকে বলছিলেন, বলুন কি সমস্যা? সমস্যা হচ্ছে আমি তো বাইক চালাই না, আমি সাইকেলিং করি, হাঁটি। আমার বডি ওয়েট বেড়ে যাচ্ছে। তারপরে সকালবেলা ঘুম থেকে উঠলে পায়ের তলায় যে ওরা ব্যথা মতো হয়। আপনার বয়সটা একটু বলবেন ডাক্তারবাবুকে? 32 বছর। 32 বছর। আচ্ছা, এখন ওজন কত আপনার? ওজন ওই 75। হাইট কত? 4 ফুট 6 7। তো ওজনটা একটু বেশি। থাইরয়েড রিপোর্ট করিয়েছেন? থাইরয়েডের কোনো টেস্ট করিয়েছেন? না না, পড়ানো হয়নি কিছু। আচ্ছা, আর কি সমস্যা হয় আপনার? ওজন বাড়া ছাড়া আর একটা কি সমস্যা বললেন? না, ওজন বাড়া হলো সকালবেলা ঘুম থেকে উঠলে পায়ের তলায় একটা ব্যথা হয় হাঁটতে গেলে। হ্যাঁ, ব্যথা হয়, ওটা ক্যালকেনিয়াল স্পার হতে পারে। ঠিক আছে, আপনি টিভিতে একটু শুনুন, আমি বলছি কি কি থেকে কি হচ্ছে বা তার জন্য কি করলে আপনার ভালো হবে, সেগুলো আমি বলছি, আপনি শুনতে থাকুন।
মেনলি ওনার যে দুটো সমস্যা আমি দেখলাম, একটা হচ্ছে ওজনটা ওনার বেড়ে যাচ্ছে, সত্যি বেড়ে যাচ্ছে। 4.6 যদি হাইট হয়, তার মিনিমাম ওয়েট এখন 57 থেকে 60 হওয়া দরকার, আর একটু কম হলেও ভালো, 55 থেকে 60 হওয়া দরকার, কিন্তু ওনার ওয়েট এখন 74 বা 75। তো ওভারওয়েট যদি একটা মানুষের থাকে, অনেক মানুষেরই ওভারওয়েট থাকে, এবং ওভারওয়েট বিভিন্ন রোগকে কিন্তু আমাদের শরীরে ডেকে আনে। 1 নম্বর কোমরে ব্যথা হতে পারে, 2 নম্বর হাঁটু ব্যথা হতে পারে, 3 নম্বর হার্টের রোগ হতে পারে, 4 নম্বর একটু কাজকর্ম করলে হাঁপিয়ে যেতে পারেন, পরবর্তীকালে সিওপিডির পেশেন্ট হতে পারে, 5 নম্বর অ্যালার্জির সমস্যা বাড়তে পারে শরীরের মধ্যে। তো ওয়েটটাকে আগে আপনাকে চেক আপ করতে হবে, ওয়েটটাকে আগে আপনাকে কমাতে হবে। আপনি সাইক্লিং করছেন, তারপরও আপনার ওয়েট গেন হচ্ছে, আপনি একটু দেখুন জেনেটিক্যালি আপনার বাড়ির মধ্যে কারুর ওয়েটটা বেশি আছে কিনা। তাহলে অনেক ক্ষেত্রে জেনেটিক্যালি হচ্ছে এই সমস্যাটা আছে, হয়তো বাবা বা মা একটু হেলদি ছিলেন, সেখান থেকে আপনার হেলথটা হচ্ছে। তো সেটা যদি না থাকে, এর ট্রিটমেন্ট করতে হবে। আপনি খাওয়া দাওয়াটা মেনটেন করুন, তেল ঝাল মশলা এগুলো কম খান, বাইরের খাবার কম খান, চেষ্টা করুন বাড়ির খাবার খাওয়ার, এবং কি তার মধ্যে তেলটা কম থাকবে। শাকসবজিগুলো বেশি খাওয়ার চেষ্টা করুন, রেড মিটটা অ্যাভয়েড করুন, খেলে চিকেন খান, মাখন ঘি বাদাম এই ধরনের জিনিসগুলো কম খান। আর আপনি যেগুলো কাজ করছেন সেগুলো করুন। এবং তার সাথে সাথে আপনার আর একটা সমস্যা বললেন, যেটা পায়ের তলায় সকালবেলা ব্যথা হয়। পায়ের তলায় অনেকগুলো কারণেই ব্যথা হয়, কারণ প্রত্যেকটা প্রোগ্রামেই এই ধরনের ফোন আছে, আমি প্রত্যেকটা প্রোগ্রামই এই ব্যথা নিয়ে বলতে গিয়ে পায়ের তলার আমি রোগগুলোর কথা বলে থাকি। কি ক্যালকেনিয়াল স্পার হতে পারে, আপনি যেটা বলছেন ওটা 100-এর মধ্যে 80% শিওর আপনার ক্যালকেনিয়াল স্পার আছে। ক্যালকেনিয়াল স্পার মানে কি, পায়ের তলায় হাড় বাড়া। আমাদের যে পাটা রয়েছে, গোড়ালির কাছটা যে বোনটা থাকে, আমাদের যে হাড়টা থাকে, তার নাম ক্যালকেনিয়াম। সেই ক্যালকেনিয়াম বোলটার একটা প্রজেকশন হয়, একটা ছুঁচের মতো প্রজেকশন হয়। তো সেই প্রজেকশনটা যেটা হাড় বাড়া বলে, সেইটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার। তার জন্য আপনি কি করবেন, নরম হিলের জুতো পরবেন। অনেক দোকান, বড় বড় দোকান রয়েছে, জুতোর দোকান, গিয়ে বলবেন নরম হিলের ডক্টর শু দিন আমাকে। এবং কি খালি পায়ে হাঁটবেন না, শক্ত জুতো পরবেন না, নরম জুতো পরার চেষ্টা করুন, এবং তার সাথে একটা এক্সরে করান। আর তমলুক থেকে বলছেন, আপনি একটু যদি কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন, দেখুন নিচে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে। তমলুকের কাছাকাছি আপনার হলদিয়া চেম্বারেও পেতে পারেন, মেছেদা চেম্বারেও আমাদের পেতে পারেন, যেটা আপনার নিয়ারেস্ট মনে হয়। আপনি একটু যে কোনো একটা চেম্বারে যোগাযোগ করুন, কারণ হেলথের মধ্যে আপনার ওয়েটটা অবশ্যই কমানো দরকার, তার সাইড বাই আপনার এই ব্যথার ট্রিটমেন্টও দরকার। যদি 2 থেকে 4 মাস আপনি ট্রিটমেন্ট করেন, আপনি নিজেই দেখবেন আপনার ওয়েটও কমছে, আপনার ব্যথা যন্ত্রণাও কমে যাবে। একদম, স্বাস্থ্যই সম্পদ, কিন্তু সেই স্বাস্থ্যকে মাপে থাকতে হবে। অত্যাধিক মোটা মানে অত্যাধিক স্বাস্থ্য আমার, তা তো নয়। তাই কিভাবে আপনি সঠিক স্বাস্থ্যে থাকবেন, সঠিক ওয়েটে থাকবেন, সবটা কিন্তু আপনাকে জানান দিতেই পারেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আলোচনায় ফিরবো, তবে তার আগে একটা ফোনও নেব। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি বালিগঞ্জ থেকে দীপঙ্কর বলছিলাম, দীপঙ্কর হালদার। দীপঙ্কর হালদার, বলুন কি সমস্যা, বয়স কত? বয়স হচ্ছে 26। সমস্যা কি? সমস্যা হচ্ছে আমি মানে 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 বল খেলতাম, ঠিক আছে, তো হাঁটুতে জোর লেগেছে, ওটাতে মায়ের সাথে এখন আওয়াজ হয়, কট কট করে একটা শব্দ হয়। আচ্ছা, আপনি কি খেলাধুলা করেন? কি বললেন? খেলতো, আগে খেলতো, তখন ব্যথা পেয়েছিল, এখন বন্ধ দিয়েছি। আচ্ছা, এখন বয়স 26 বছর বললেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ব্যথা হচ্ছে, তার সাথে কি পায়ে ফোলা কিছু আছে হাঁটুতে? ব্যথা হচ্ছে না, শুধু আওয়াজ একটা হচ্ছে। আওয়াজ হচ্ছে, তাই তো? হাঁটুতে আওয়াজ হয় শব্দ একটা। আচ্ছা, অন্য কোনো আর সমস্যা নেই তো তার সাথে? না, ব্যথা সমস্যা নেই কিছু। আচ্ছা, ঠিক আছে, আপনি টিভিতে শুনতে থাকুন, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের যারা স্পোর্টসম্যান থাকেন, আমরা যখন অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট নিয়ে আমরা প্রোগ্রামটা করি, সেই প্রোগ্রামের মধ্যে আমরা বলে থাকি, পেশেন্টরা হয়তো মনে রাখবেন বা যারা শুনছেন রেগুলার তাদের মনে থাকবে, কি অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট হওয়ার 2-4টে কারণ আমরা বলি। তার মধ্যে যেমন একটা ওভারওয়েট, আমি একটু আগেই বললাম। 2 নম্বর, যারা প্রফেশনালি খেলাধুলার ফিল্ডে আছেন বা যারা খেলাধুলার ফিল্ডে নেই, খেলতে গিয়ে আঘাত পেয়েছেন বা কখনো চোট আঘাত পেয়েছেন, হয়তো রিক্সা থেকে পড়ে গেছেন বা কোথাও ধাক্কা লেগেছে, সেই ব্যথা যন্ত্রণাটা আপনার হয়তো এখন সামান্য আওয়াজ হচ্ছে, এই আওয়াজটাই আজ থেকে 10 বছর পরে গিয়ে আপনার অস্টিও আর্থারাইটিস নি জয়েন্ট হবে। আপনাকে আমি একটাই কথা বলবো, আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কারণ, আপনি একটু চেষ্টা করবেন আপনার ডেলি কাজের মধ্যে যদি ভারী ওজন তোলা থাকে, সেগুলো যতটা পরিমাণ কম করার চেষ্টা করবেন। যদি সাইকেল চালাতে হয়, সাইকেলটা যতটা পরিমাণ কম চালানো যায় সেটা খেয়াল রাখবেন। যদি বাড়ির মধ্যে একতলা দোতলা থাকে, আপনি কিন্তু বারবার একতলা দোতলা করবেন না, আপনি যতটা কম, যতটা দরকার ততটা করবেন।
যেখান থেকে আপনার পায়ের রেস্টটা পাবে সেই জিনিসগুলো আপনি খেয়াল রাখবেন। আর তার সাথে আপনাকে আমি একটা কথা বলবো, একটা হাঁটুর এক্সরে করিয়ে নিন। যদি দুটো হাঁটুতেই ব্যথা হয় তাহলে দুটো হাঁটুর এপি ল্যাটারাল এক্সরে একটা করিয়ে নিন। যদি এক্সরেটা নর্মাল থাকে কোনো অসুবিধে নেই, আমি যেগুলো বললাম সেগুলো মেনটেন করলেই আপনার ভালো হবে। আর যদি এক্সরেটা করিয়ে আপনি দেখেন কোনো সমস্যা পাচ্ছেন বা ওখানে দেখা যাচ্ছে কি আর্লি অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জ আছে, তাহলে আপনি কি করবেন, একটু আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন। কারণ এই যে ফার্স্ট স্টেজে আমরা সবসময় প্রোগ্রামে বলে থাকি কি আপনার রোগটা যখন শুরু হচ্ছে, রোগটা যখন স্টার্ট হচ্ছে, তখনই যদি আপনারা যোগাযোগ করেন তাহলে রোগটা আপনাদের শরীরে বাড়বেও না। এবং প্রাথমিক অবস্থায় আপনারা যদি আসেন তাহলে সেই চিকিৎসাটা একটা চিকিৎসকের পক্ষে করাটা খুব সুবিধে হয় এবং সহজ হয়। যখন রোগটা শরীরের মধ্যে বেড়ে যাচ্ছে, জটিল হয়ে যাচ্ছে, একটা রোগ থেকে আরও 3-4টে রোগ আসছে, আপনি দীর্ঘদিন ধরে হোমিওপ্যাথির ওষুধ খাচ্ছেন, তার জন্য সাইড এফেক্টগুলো রয়েছে, সেটাকে ট্রিটমেন্ট করতে হচ্ছে, সেটা অনেকটা হ্যাফাজার্ড হয়, অনেকটা টাইম টেকিং হয়, অনেকটা সময় লাগে একটা ডাক্তারবাবুর ক্ষেত্রে। কিন্তু এই যে বিগিনিং হচ্ছে আপনাকে ওই জন্যই বললাম, আমি যেগুলো রেস্ট্রিকশান বললাম ওগুলো করবেন না, তার সাথে পায়ের এখন কোনো ব্যায়াম বা এক্সারসাইজ করবেন না। আর এক্সরেটা করে যদি মনে হয় কিছু ধরা পড়েছে তাহলে একবার আমাদের সাথে ল্যান্সডাউন চেম্বারে, আপনার বালিগঞ্জে বাড়ি, ল্যান্সডাউন চেম্বারে আসবেন, এসে এক্সরেটা নিয়ে দেখা করবেন। আমরা যেরকম বলে দেবো সেটা শুনলে আশা করছি ভবিষ্যতে গিয়ে এটা অস্টিওআর্থ্রাইটিক চেঞ্জে পরিবর্তিত হবে না। কারণ এই যে আওয়াজটা আমাদের হাঁটুর মধ্যে আসছে, এটা কি একটা কারণ রয়েছে। কারণ এটা তো স্বাভাবিক মানুষের আসে না। যে মানুষটা সুস্থ রয়েছে, যে মানুষটা স্বাভাবিক রয়েছে, তার তো হাঁটুতে কোনো ব্যথাও হবে না, হাঁটুতে কোনো আওয়াজও হবে না, হাঁটুতে কোনো ফোলাও থাকবে না। আপনার আওয়াজটা হচ্ছে কেন? নিশ্চয়ই সাইনোভিয়াল ফ্লুইডটা আপনার ডিস্ট্রয় হচ্ছে, আপনার সাইনোভিয়াল ফ্লুইডটা অল্প অল্প করে কমছে। তার ফলে কি হচ্ছে, আপনার হাঁটু দুটো যে জয়েন্টটা আছে, ওপরে একটা বোন নিচে একটা বোন, তার মধ্যে গ্যাপ যেটা রয়েছে সেটা কমছে এবং পরস্পর হাড়গুলো এসে ঘষা লাগছে এবং সেই ফলেই তার জন্যেই ব্যথাটা আসছে। আপনি একটু দেখুন, একটা এক্সরে করিয়ে নিন, এক্সরে রিপোর্টটা যদি ভালো থাকে তো ভেরি গুড। আর যদি একটু সমস্যা পান আমাদের সাথে যোগাযোগ করবেন, নিচে হেল্পলাইন নাম্বার যাচ্ছে, হেল্পলাইন নাম্বারটা নোট করে রাখুন। একদম, সমস্যাটা নয় বীজের মতন, যদি আপনি সেটাকে পুঁতে রেখে দেন আর যত্ন করে জল টল দিতে থাকেন, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। সেটাকে যদি তুলে আপনি ফেলে দেন তাহলে সেই আগাছার ঝোপটা তৈরি হবে না। একেবারে গোড়াতে প্রথমে শুরুতেই যোগাযোগ করুন, তাহলে কিন্তু সমস্যা আপনার কিচ্ছু করতে পারবে না। কে আছেন বলবেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি ম্যাডাম। যাদবপুর থেকে। বয়স কত? আমার বয়স 23 বছর। 23 বছর, বলো কি প্রবলেম? পিরিয়ডের একটু প্রবলেম বলতে পারি? হ্যাঁ বলুন। বলো। আমার আর কি পিরিয়ডটা যেটা হচ্ছে সেটা না পুরো ডিপ গাঢ় লাল হচ্ছে না, মানে ওটা মানে কি বলবো, পেটে ব্যথা কিছু হয়? আসছে বাট প্রপার ওটা ব্লাড না। পেটে ব্যথা কিছু হচ্ছে? হ্যাঁ পেন হয়, কিন্তু খুব যে পেন হচ্ছে প্রত্যেকবারের মতো অতটাও পেন হচ্ছে না। এটা কতদিন ধরে লক্ষ্য করছেন? আমার এই মাসটাই এরকম হচ্ছে। এর আগে কখনো হতো? না না না। সময়টা ঠিক থাকে, টাইমটা ঠিক থাকে? হ্যাঁ সময় ঠিক আছে, দু একটা দিন আগে কিছু একটু মানে হয়েছে। আচ্ছা, পেটের কোনো তলপেটের কোনো ইউএসজি করানো হয়েছে, পেটের ছবি? না। আচ্ছা, একটা পেটের ছবি করিয়ে নেবেন। হ্যাঁ, আপনি একটু শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। এই যে ফোনটা এসেছিল, এই সমস্যাটা এখন 100 জনের মধ্যে আমি ধরতে পারি 60 থেকে 70টি মেয়ের, ইয়াং জেনারেশনের মেয়ের এই সমস্যাটা দেখা যাচ্ছে, যেটাকে আমরা পিসিওডি বলছি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ, বা পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। তো এতে কি হচ্ছে, আমাদের যে ওভারিটা রয়েছে, আমাদের হচ্ছে ফিমেল যেটা অর্গানের যে সেটআপটা, প্রথমে আমাদের ইউটেরাসটা রয়েছে, যেটা বাচ্চার দানি বলা হয়, যেখানে বাচ্চাটা ইমপ্ল্যান্ট হয়। ইউটেরাসের সাথে কি আছে, নিচে সার্ভিক্স রয়েছে, সার্ভিক্সে ইন্টারনাল অস এবং এক্সটার্নাল অস, উপর দিকে রয়েছে ফ্যালোপিয়ান টিউব, ফ্যালোপিয়ান টিউবের অ্যাসোসিয়েট স্ট্রাকচার হচ্ছে ওভারি। সেই ওভারি যেখান থেকে ওভামটা সিক্রিয়েট হয়, মানে ডিম্বাণুটা সিক্রিয়েট হয়, সেই ওভারিতে অনেক সময় সিস্ট পাওয়া যায়, যেটা কিনা এখনকার সময় আমরা দেখছি প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। সেই সিস্টটা থাকলে আমাদের কি 3-4টে সমস্যা হতে পারে। একটা হচ্ছে ডিসমেনোরিয়া হতে পারে, মেন্সের সময় প্রচণ্ড পেটে ব্যথা হবে এবং তার সাথে মেন্সটা কম হতে পারে, যে টাইমটা থাকার কথা সেই টাইমটা থাকবে না,
এবং অ্যাবডোমিনাল ক্র্যাম্প, যেটা পেটে ব্যথা, সেটা ভয়ঙ্কর হবে। আর কি হতে পারে, আমার টাইমটা ঠিক থাকবে না, মানে এই মাসে যে সময়টা হওয়ার কথা সেটা দেখবেন 1 সপ্তাহ বা 1 সপ্তাহ আগুপিছু হচ্ছে, 4-5 দিন আগুপিছু হচ্ছে, কারোর ক্ষেত্রে 10-15 দিনও আগুপিছু হতে পারে। তার সাথে আপনি যেটা কমপ্লেন করলেন, উনি যাদবপুর থেকে বলছিলেন বললেন না, আপনি যেটা কমপ্লেন করলেন কি আপনার ঠিক ফ্রেশ ব্লিডিংটা হয় না। ফ্রেশ ব্লিডিং যখনই হবে না, যখনই একটু কালচিটে ব্লিডিং হবে, যখনই ক্লট থাকবে, তখনই বুঝবেন কি আপনার ওভারিতে কোনো সমস্যা বা ইউটেরাসে কোনো সমস্যা রয়েছে। আপনাকে এখন একটাই কথা বলবো, দুটো রিপোর্ট আপনি করবেন, একটা ইউএসজি হোল অ্যাবডোমেন, কথাটা মাথায় রাখুন। আর একটা হচ্ছে ব্লাডের রিপোর্ট করাবেন, ব্লাড ফর TSH, থাইরয়েডের রিপোর্টটা করাবেন, কারণ থাইরয়েড থেকেও অনেক সময় পিরিয়ডসের প্রবলেমটা আসে। এই দুটো রিপোর্ট করিয়ে, এই দুটো রিপোর্টে যদি কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যদি না থাকে, আমাদের এই প্রোগ্রাম রেগুলারই লাইভ প্রোগ্রাম হয়, আপনি আবার ফোন করবেন, আমরা যেগুলো বলে দেবো সেগুলো শুনলে আপনি একদম কমপ্লিট কিওর হয়ে যাবেন। আর তার সাথে আমি একটা কথা বলবো, নিচে যে দুটো হেল্পলাইন নাম্বার যাচ্ছে, লাস্টে যেটা 27 আছে 98302 দিয়ে, যেটা নাম্বারটা লাস্টে 27, নাম্বারটা লিখে রাখবেন, 27 বা 37 দুটো নাম্বারই নোট করে রাখুন। আপনি যদি আপনার কোনো প্রবলেম হয় ওই নাম্বারে ফোন করে অবশ্যই বলবেন কি আমার টিভিতে কথা হয়েছিল, ডাক্তারবাবু এই দুটো রিপোর্ট করতে বলেছিলেন, এই সমস্যাটা পেয়েছি, তাহলে এখন আমি কি করব। ওরা আপনাকে ভালোভাবে গাইড করে দেবে, কোথায় এলে সুবিধে হয়, কিভাবে ট্রিটমেন্ট করলে সুবিধা হয়, সমস্ত কিছু বলে দেবে এবং আপনার প্রবলেমটাও সলভ হয়ে যাবে। একদম। বাড়ছে পলিউশন, বাড়ছে ভেজাল, বাড়ছে আমাদের জীবনের অনিয়ন্ত্রিত ব্যবস্থা এবং বাড়ছে আমাদের টেনশন, মানে বাড়ছে সব কিছু। তাহলে কেন বাড়বে না রোগ? আগেও ছিল সমস্যাগুলো, কিন্তু পরিমাণে এত কম ছিল যে আমরা হয়তো নামই জানতাম না, শুনতামই না যে এই রোগগুলো কি। কিন্তু বর্তমানে এই রোগগুলো একটা বাচ্চাও জানে যে এই রোগগুলো কিন্তু আছে এবং এই রোগগুলোর শিকার অনেকেই কিন্তু হচ্ছে। তাই বাড়ান আপনার সচেতনতা। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে প্রত্যেকদিন এই চ্যানেলকে কেন্দ্র করে আপনার বাড়ি পর্যন্ত আমরা পৌঁছে যাই আপনাকে সচেতন করতে। আপনি যদি সচেতন হন ভেরি গুড, আর যদি না হন তাহলে আরেকটু আমরা অপেক্ষা করব। কে আছেন? নমস্কার। নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন কে বলছেন? দমদম থেকে চন্দন মিত্র। হ্যাঁ বলুন চন্দন বাবু, কি প্রবলেম? সমস্যা হচ্ছে আমার এজ হচ্ছে 33+। দীর্ঘক্ষণ ল্যাপটপ নিয়ে বসে কাজ করতে হয় এবং কাজের ক্লান্তি নেমে আসে। রাত্রি ঘুমোবার সময় ঠিকঠাক ঘুম হয় না, আর এই ঘুম না হওয়ার জন্য হজমের ভীষণ সমস্যা দেখা যায়। যদি বলেন যে নিয়মিত কোন রিটিনে চলবো বা কি খাওয়া দাওয়া করলে ঠিকঠাক ঘুম হবে বা কাজ করবো ঠিক কতক্ষণ করা উচিত। আচ্ছা, আপনি ঘুমোতে যাচ্ছেন কখন এখন? রাত্রে ঘুমোতে যাওয়া হয় প্রায় 10:30 থেকে 11টার সময়। মানে তখন ঘুমিয়ে পড়েন না, ঘুম আসে না তখন? এক থাকে না, কোনোদিন 10:30, কোনোদিন 11টা বা কোনোদিন 11টার পরও হয়ে যায়। আচ্ছা, ঘুম আসে কটা নাগাদ? মানে শুলে ঘুম চলে আসে তো? আমরা বিছানায় শুতে যাই, মিনিট 15-20 মধ্যে ঘুম আসে, কিন্তু 1-1.5 ঘন্টা পর আবার সেই ঘুমটা ভেঙে যায়, তখন আর ঘুম আসে না। আচ্ছা, আর ল্যাপটপে কাজ কি সারাদিন করেন? সারাদিন ধরে করেন? সারাদিন না, ধরে রাখুন ওই 10টা-11টার দিক থেকে সন্ধ্যে অবধি করতে হয়। যদি খুব কাজের প্রেশার থাকে তাহলে অফিসের কাজ বাড়িতে এসেও করতে হয় কিছুটা। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি কি কি করলে ভালো হয়। সঙ্গে থাকুন। তো আমি বারবারই আলোচনা করি, আজকেও অনেকগুলো জায়গায় গেছিলাম, আমি বলছিলাম। তো এখানেও আমি একটু বলি যে আজকালকার দিনে যে সমস্ত অকুপেশনাল হ্যাজার্ডসগুলো আসছে, মানে আমাদের কাজের জন্য যে সমস্ত প্রবলেমগুলো আসছে, আগেকার দিনে আমরা অকুপেশনাল হ্যাজার্ডসের মধ্যে ধরতাম অ্যাসবেস্টোসিস, সিলিকোসিস। সেগুলো মানে কি, কেউ অ্যাসবেস্টারের কারখানায় কাজ করে, সেই কারখানায় কাজ করতে করতে সেই ধুলোটা লাংসের মধ্যে যায়, গিয়ে একটা কনজেশন সৃষ্টি করে, সেখান থেকে শ্বাসকষ্ট হয়, সেই রোগটাকে বলা হয় অ্যাসবেস্টোসিস। সিলিকার কারখানায় যায়, সিলিকোসিস হচ্ছে। কিন্তু এখনকার দিনে যে যুগটা পড়েছে, এখনকার দিনের যে সময়টা এসেছে, তাতে দেখা যাচ্ছে আমরা কিন্তু কম্পিউটার নির্ভরশীল এবং ল্যাপটপ নির্ভরশীল। যে কোনো কোম্পানি, যে কোনো আইটি সেক্টর হোক বা যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি, বা এখনকার দিনে অনেক কোম্পানি হয়ে গেছে যারা কিনা এখন ওয়ার্ক ফ্রম হোম দিচ্ছেন, এবং তার সাথে এই ল্যাপটপ নিয়ে তোমাকে থাকতে হবে। মিটিং হলো, অনলাইন মিটিং হচ্ছে, সেটা কথা বলতে হচ্ছে, তার সাথে ল্যাপটপটা ফলো করতে হচ্ছে। ওই যে উনি বললেন সকাল 10টা থেকে মোটামুটি কাজটা শুরু হয় এবং সারাদিনই মোটামুটি টুকটাক চলে, এবং অফিসের যদি কাজটা না শেষ হয় সেটা এসেও বাড়িতে করতে হয়।
প্রথমত আপনি যেটা করবেন, খাবার টাইম টেবিলটাকে ঠিক রাখবেন সকাল থেকে রাত্রি অবধি। 2 নম্বর কথা বলছি, যদি চোখে পাওয়ার থাকে তো পাওয়ার গ্লাস পরবেন, তার সাথে চোখের প্রোটেক্টিভ গ্লাস ইউজ করবেন, যেটা ল্যাপটপ বা কম্পিউটারে বসার আগে প্রত্যেকটা মানুষকে আমি অ্যাডভাইস করি কি কম্পিউটারে বসার বা ল্যাপটপে বসার আগে চোখটাকে আপনাকে গার্ড করতে হবে, নইলে দীর্ঘক্ষণ ধরে যখন একটা লেন্সের দিকে তাকিয়ে আছেন, একটা জিনিসের দিকে তাকিয়ে আছেন, তার একটা রেডিয়েশন ব্যাকফ্লো করে চোখের ওপরে এবং সেটা থেকে চোখের অনেক ক্ষতি হতে পারে ভবিষ্যতে গিয়ে বয়স বাড়লে, তো সেটা ইউজ করবেন। তার সাথে কি করবেন, আপনার যেই ঘুমটা আসছে না, আপনাকে মেডিটেশন বা যোগা বা প্রাণায়ামের দিকে একটু ধ্যান দিতে হবে। সকালবেলা উঠে আধ ঘন্টা বা 40 মিনিট হলেও যোগা প্রাণায়াম ধ্যান করুন এবং তার সাথে আমি বলবো একটা লাইফস্টাইল মেনটেন করুন যেখানে কিনা খুব রিচ ফুড হবে না, একটা প্লেন ডায়েটের মধ্যে থাকবেন, নর্মাল ডায়েটের মধ্যে থাকবেন। হ্যাঁ, রিচ ফুড খাবেন, স্পাইসি ফুড খাবেন মাসে 1 বার বা 2 বার বা 3 বার। তার পাশাপাশি এই ঘুমটা কিন্তু একটা মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ আমাদের ব্রেনটা হচ্ছে সব কিছু আমাদের চালায়, আমাদের শরীরটাকে চালায় ব্রেন, কারণ ব্রেনের মধ্যেই থাকে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা একটা ধরুন আপনার পায়ে মশা কামড়াচ্ছে, আমরা জানি রিফ্লেক্সের কথা, পায়ে মশা কামড়াচ্ছে, সেই মশাটা পায়ে যে কামড়াচ্ছে ওটা ব্রেনে খবর যায় এবং ব্রেন আবার খবর দেয় কি মশাটাকে মারতে হবে, তখনই কিন্তু আপনার হাতটা ওঠে। তো সেই ব্রেনকে যদি আমরা না ভালোভাবে রাখতে পারি কিন্তু আমাদের জীবনে অনেকগুলো সমস্যা আসতে পারে। তো রাত্রের ঘুমটা, সাউন্ড স্লিপ মিনিমাম 4 থেকে 6 ঘন্টার একটা প্রত্যেকটা মানুষের লাগে। তো সেই ঘুমটা যদি ভেঙে যায়, অনেকের পাতলা ঘুম হয় বলে, সেটা কিন্তু ভবিষ্যতে গিয়ে একটা খারাপ দিকে যেতে পারে। আপনার যদি ঘুমের সমস্যাটা দেখেন, এগুলো মেনটেন করার পরেও কি ধ্যান, প্রাণায়াম, যোগা বা আমি যেগুলো বললাম সাইড বাই আরও যে লাইফস্টাইল মডিফিকেশান, যে খাওয়া দাওয়া করবেন কিন্তু বেশিরভাগ সময় চেষ্টা করবেন প্লেন ডায়েটে থাকার, স্পাইসি খাবেন, বাইরের খাবার খাবেন, সেটা মাসের মধ্যে 1 বার 2 বার বা 4 বার। তো এইগুলো করে যদি আপনার ঘুমটা নর্মাল হয় তো ভেরি গুড, আর যদি না হয় একটু আয়ুর্বেদের হাত ধরুন, কারণ আয়ুর্বেদের মধ্যে সিডেটিভ বলে কিন্তু কোনো জিনিস নেই। আমরা সিডেটিভ মডার্ন সায়েন্সে জানি কি হ্যাঁ ঘুম আসছে না, ঘুমের ওষুধ খাবো, সেটা কিন্তু হ্যাবিট হয়ে যাবে আপনার। দেখবেন অনেক পেশেন্টই রয়েছে, অনেক বয়স্ক পেশেন্ট কেন, এখন ইয়াং জেনারেশনের অনেক পেশেন্ট রয়েছে রাত্রিবেলা একটা ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না। এটা কিন্তু ভেরি ব্যাড ফর হেলথ, কারণ এখান থেকে পরবর্তীকালে কিডনির সমস্যা আসতে পারে। তো আপনাকে আমি বলবো যদি দেখুন মডিফিকেশান করুন, লাইফস্টাইল মডিফিকেশান করে যদি দেখুন যে আপনার ঘুমটা প্রপারলি হচ্ছে না, একবার আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের মধ্যে কিছু ট্রিটমেন্ট রয়েছে পঞ্চকর্মের মধ্যে, যেগুলোকে শিরোধারা বলা হয়। আপনি তো ল্যাপটপ চালান, আপনি খুলে দেখুন, শিরোধারা আছে, শিরোবস্তি আছে, শিরোপিছু আছে, যেগুলো কিনা আপনার ন্যাচারাল ওয়েতে আপনার ঘুমটাকে নিয়ে আসবে এবং তার সাথে কিছু মেডিসিন রয়েছে। আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে রাখুন, পরবর্তীকালে যদি সময় হয় একবার দেখা করবেন, অবশ্যই ভালো থাকবেন। সময় তো বের করতেই হবে যদি আপনি নিজেকে ভালোবাসেন, নিজেকে যদি ভালো রাখতে চান। আর সময় বের করে আপনাকে যে কাজটা করতে হবে, যেটা ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই বললেন, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো আপনাকে নোট করতে হবে। 9830235527 বা 37 দুটি নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ। এই দুটি নাম্বার নোট করবেন এবং ফোন করে জেনে নেবেন আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি রয়েছে। যিনি আছেন তিনি একটু সময় দেবেন। চট করে একটু বন্ধুদের জন্য বলে রাখবো যে সংস্থার ডিরেক্টর ডক্টর বি শর্মাকে আপনারা সোমবার করে মধ্যমগ্রামে পাচ্ছেন, মঙ্গলবার করে শিবপুর চেম্বারে পাচ্ছেন, বুধবার বালচিগুড়ি এবং শোভাবাজার চেম্বারে পাচ্ছেন, বৃহস্পতিবার করে আপনারা দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলা চেম্বারে পেয়ে যাচ্ছেন, শুক্রবার করে বেলুড়ে পাচ্ছেন, শনিবার করে খিদিরপুরে পাচ্ছেন এবং রবিবার করে ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন। ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু শুক্রবার করে মধ্যমগ্রাম চেম্বারে পাচ্ছেন, মঙ্গলবার করে ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন এবং সোমবার কিন্তু বেলুড় চেম্বারে পাচ্ছেন। ডক্টর এস ঘোষালকে কিন্তু আপনারা ল্যান্সডাউন চেম্বারে পাচ্ছেন, পেয়ে যাচ্ছেন কিন্তু অবশ্যই বৃহস্পতিবার করে। তাছাড়া অন্যান্য কোন চেম্বারে পাচ্ছি এই প্রশ্নের উত্তর আপনি পেতেই পারেন, তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাকে ফোন করতে হচ্ছে। ম্যাডামকে অর্থাৎ ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু মেছেদা, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া, দুর্গাপুর, বোলপুর, খড়গপুর, আগরতলা, জামশেদপুর এই গুরুত্বপূর্ণ চেম্বারগুলোতে পেয়ে যাচ্ছেন। ডক্টর এ হালদারকেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওনাকে হেরিয়া, বহরমপুর, দিল্লি, কৃষ্ণনগর, হলদিয়া, আরামবাগ চেম্বারে। দিল্লির চেম্বার কিন্তু আবারও রয়েছে, দূরের চেম্বার, সেজন্য একটু স্পেশালি বলছি। দিল্লির চেম্বারে কিন্তু আপনারা আবারও এ মাসের শেষের দিকে কিন্তু পেয়ে যাচ্ছেন। একটু ফোন করে না আপনারা বিস্তারিতভাবে জানবেন, প্রথমে পাচ্ছি না পরে পাচ্ছি নাকি মাঝে পাচ্ছি, সবটাই আপনারা হেল্প পেয়ে যাবেন যদি আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করেন। আর ডক্টর এস ঘোষালের কথা বলবো, ওনাকে রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, শিলচর, গুয়াহাটি চেম্বারে কিন্তু পাচ্ছেন। বাংলাদেশ চেম্বার কিন্তু আমাদের শুরু হয়ে গিয়েছে এবং বাংলাদেশ কিন্তু মাসের শেষ করে থাকছে 28-29 তারিখ নাগাদ বাংলাদেশের চেম্বার কিন্তু হচ্ছে। একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে বিস্তারিতভাবে কিন্তু আপনারা জেনে নেবেন। আমাদের সঙ্গে বন্ধু আছেন, কে আছেন বলবেন? নমস্কার। নমস্কার, আমি অদ্রিজা ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন?
হ্যাঁ বলুন, কি প্রবলেম? আমার প্রবলেম এই গরমকাল আসলেই না আমি সক্স পরতে পারি না। পায়ের তলায় আমার প্রচন্ড পরিমাণে আমার র্যাশেস বেরিয়ে যায় এবং সেই র্যাশেস গুলো একদম লালচে ধরনের দেখতে হয়, গুড়ি 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 একদম সেগুলো লালচে ধরনের দেখতে হয়। আর মানে যখন সক্স পরতে পারি না এবং সক্সটা খোলার পর প্রচন্ড পরিমাণে পায়ের তলাটা চুলকায়, খুব চুলকায়। আর ওগুলো তারপরে কি হয়, ওই র্যাশেস গুলো যেন হাঁটতে পারি না, ব্যথা হয়ে যায়। দুটো পায়েতেই হয় না একটা পায়েতে হয়? দুটো পাই। এটা কতদিন ধরে হচ্ছে? এটা মানে আমি মাঝখানে সক্স পরা ছেড়ে দিয়েছিলাম, এটা আমার ছোটবেলাতেও দেখেছিলাম, যখন স্কুলিং এ ছিলাম তখন এটা হতো। আমি তারপরে সক্স পরা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন আবার পড়লে দেখছি আবারও হচ্ছে। তো এটার কোনো ট্রিটমেন্ট করাননি, কোনো ডাক্তারকে দেখাননি এর জন্য? না, সেটা কখনো করানো হয়নি। কেন, সেটা তো দরকার রয়েছে, কারণ এটা তো একটা অ্যালার্জির প্রবলেম, বুঝতে পারলেন? অ্যালার্জি আছে বলে এই সমস্যাটা হচ্ছে, নইলে তো এটা হতো না। আর এইটা আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু এটা বাড়বে। এখন যেরকম কিছুটা গ্যাপ দিয়ে হচ্ছে, দেখছেন সক্স পরলে হচ্ছে, না পরলে হচ্ছে না, পরবর্তীকালে এটা পার্মানেন্ট হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছেন? আচ্ছা। তো আপনি একটু শুনতে থাকুন টিভিতে, আমি বলছি কি করলে ভালো হয়। তো এই ধরনের যে অ্যালার্জির প্রবলেমগুলো, এগুলো কিন্তু ভবিষ্যতে অনেকটাই বাড়াবাড়ি হতে পারে। কারণ আমরা সবসময় বলি যে কোনো স্কিনের রোগ বা যে কোনো অ্যালার্জির রোগ আমরা সামনে থেকে না দেখে, একদম কনফার্ম না হলে আমরা রোগটা কি হয়েছে আমরা সেটা বলি না। একটা ব্যথা যন্ত্রণার রোগ আমরা বলতে পারি হাঁটু ব্যথা হচ্ছে মানে অস্টিওআর্থ্রাইটিস হয়েছে হাঁটুতে, এটা বলতে পারি। কোমরে ব্যথা লাম্বার স্পন্ডাইটিস হয়েছে। কিন্তু এই যে লাল লাল দাগ হয়েছে, লাল লাল দাগটা কি? আপনার সোরিয়াসিস হতে পারে, কোনো অ্যালার্জির প্রবলেম হতে পারে, অনেক ধরনের হতে পারে, পিগমেন্টেশন হতে পারে। তো আপনার কি হয়েছে সেটা রিপোর্ট বলবে কি আপনার এই রোগটা হয়েছে। আর এই রোগের জন্য দু একটা রিপোর্ট করাতে হয়। আপনি নিজে রিপোর্টটা করান না, আমি বলে দিচ্ছি, একটু খাতায় লিখে নিন, ব্লাড ফর আইজিই এই রিপোর্টটা ব্লাডের করাবেন। আর একটা সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট, আপনার কীতে অ্যালার্জি রয়েছে, কি কোন খাবারগুলো খাওয়া যাবে না। অনেকের অ্যালার্জি আমরা জানি কি অ্যালার্জি মানে আমরা ভাবি ওল, কচু, চিংড়ি মাছ, পুঁই শাক, ডিম এটার মধ্যে থাকে, কাঁকড়ায় থাকে। কিন্তু অ্যালার্জি টমেটোতে হতে পারে, অ্যালার্জি পেঁয়াজে হতে পারে, অ্যালার্জি আটায় হতে পারে, দুধে হতে পারে, আপেলে হতে পারে, পেয়ারায় হতে পারে। তো অ্যালার্জি সব কিছুর মধ্যে রয়েছে, কিন্তু আপনার শরীরে কোন খাবারটা থেকে অ্যালার্জি হয়েছে সেটা একটা টেস্টের মাধ্যমে বোঝা যায়। তারপর অনেকের ডাস্ট অ্যালার্জি থাকে, অনেকের সান অ্যালার্জি থাকে, আপনার হিট অ্যালার্জি হতে পারে, সেটা আপনাকে দেখতে হবে এই দুটো টেস্টের মাধ্যমে। আপনি এই দুটো রিপোর্ট করান, ব্লাড ফর আইজিই এবং তার সাথে সেরোলজিক্যাল অ্যালার্জি টেস্ট, এই দুটো রিপোর্ট করিয়ে, যেটা আপনার নিয়ারেস্ট চেম্বার হচ্ছে, একটু দেখা করুন। আপনার সমস্যাটা যাতে ভবিষ্যতে নেক্সট টাইম না হয়, আর এইটা থেকে আপনাকে ভবিষ্যতে আর ভুগতে না হয়, তার দায়িত্ব আয়ুর্বেদের, তার দায়িত্ব আমাদের। আপনি শুধু রিপোর্টগুলো করে একটু আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই ভালো থাকবেন। দায়িত্ব অবশ্যই এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। যখন দায়িত্ব নেওয়ার সাহসটা থাকে তখন কিন্তু দায়িত্বটাকে সামাল দেওয়ার মতন কিন্তু তাদের পড়াশোনাটাও কিন্তু থাকে, এবং সেই পড়াশোনা, সেই এডুকেশন, সেই শিক্ষাগত যোগ্যতা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন চিকিৎসকের রয়েছে। অত্যাধুনিক মেডিসিন রয়েছে, পঞ্চকর্মা ডিপার্টমেন্ট রয়েছে, একজন চিকিৎসক নয়, একসাথে একগুচ্ছ চিকিৎসকের পরামর্শ রয়েছে। আর এতে কি হয়েছে? এতে একটা অসাধারণ কাজ হয়েছে। হাজারো হাজারো মানুষ ভালো হচ্ছে, প্রত্যেক দিন সুস্থ হচ্ছেন, ক্রনিক বা ক্রিটিক্যাল ডিজিজ থেকে সুস্থ হচ্ছেন। সেরকম কিছু ঝলক আপনাদের আমরা দেখাবো, তারপর ফিরে আসবো আমাদের অনুষ্ঠানে। আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? আর্থ্রাইটিস, হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করেছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো হয়নি। অ্যালোপ্যাথিকে কোনো সুরাহা পাননি? কোনো সুরাহা পাইনি। ডক্টর বি শর্মার কাছে কবে আসেন আপনি? ওনার কাছে তো এসেছি 15 দিন হলো, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ আপনি ওষুধ খেয়েছিলেন ওনার? খেয়ে এখন কেমন আছেন? খেয়ে এখন আমি খুবই ভালো আছি। মানে আগের তুলনায় আপনি অনেকটা সুস্থ? অনেকই সুস্থ, হাঁটতেও পারছি। এতদিন হাঁটতে পারতাম, মানে হাঁটতে পারতেন না, এখন হাঁটছেন? এখন হাঁটতে পারছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে এখন অনেকটা সুস্থ আপনি? ওকে। আপনার নাম কি? নাম প্রবীর মণ্ডল। কোথায় থাকেন? সোনারপুর থানার অন্তর্গত নবাসান গ্রাম। আচ্ছা, আপনার কি অসুখ হয়েছিল? অসুখ হয়েছিল আর্থারাইটিস। হ্যাঁ, মানে আর্থারাইটিস যন্ত্রণা হতো, আচ্ছা, পায়খানারও সমস্যা ছিল। আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে ট্রিটমেন্ট করাচ্ছেন? 15 দিন। আচ্ছা, এখানে ট্রিটমেন্ট করিয়ে কেমন এখন আছেন 15 দিনের ওষুধ খেয়ে? আপাতত অনেকটাই ভালো। আচ্ছা, আপনার মানে এমনি আর কি কি সমস্যা ছিল?
কোমরের যন্ত্রণা ছাড়াও আর কিছু সমস্যা ছিল? কোমরের যন্ত্রণা ছাড়া আর অ্যালার্জি বা এই সব সমস্যাগুলি, কানে ঠান্ডা লেগে যন্ত্রণা হতো, আচ্ছা, সেটা অনেকটা কমেছে। তো 15 দিনে ওষুধ খেয়ে আপনি অনেক উপকার পেয়েছেন? অনেকটা উপকার পেয়েছি। কোথায় বাড়ি? কি রোগে ভুগছিলেন আপনি? কোমরের ব্যথা, পায়ে ব্যথা, নার্ভ ব্লক ছিল। কতদিন ধরে এই রোগে ভুগছেন? নার্ভ ব্লকটা কিছুদিন হয়েছিল, কোমরের ব্যথাটা 6-7 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছি। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্টটা করিয়েছিলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? ওই ব্যথা সেরে যেত, আবার ব্যথা হয়ে যেত। মানে যতদিন ট্রিটমেন্ট করিয়েছেন ওষুধ খেলে ঠিক থাকতেন, আবার আগের মতো? হ্যাঁ। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? মাস 6। মাস 6। 6 মাস ওষুধ খেয়ে এখন আপনি কতটা সুস্থ আছেন? এখন ভালোই সুস্থ আছি। ভালোই হয়েছেন, তাই তো? তাহলে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে এখন সুস্থ। সুস্থ আছি। আর রিপোর্টটা ডাক্তারবাবু বললেন ভালো হয়ে গেছে। আপনার নাম? আমার নাম ধনঞ্জয় দাস। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে ডুমুর ব্লক। কি রোগে ভুগছেন আপনি? আমি এখন ওই পেচ্ছাপের রোগের জন্যই ভুগছি। মানে পোস্টেডের প্রবলেম? আর কি প্রবলেম আছে আপনার? আর সেরকম কোনো প্রবলেম নেই। কিডনির যে সমস্ত প্রবলেম ছিল। আচ্ছা, হ্যাঁ। কিডনির সমস্যায় কি আগে ভুগছিলেন? না, আমি কিডনির সমস্যায় ভুগিনি। আচ্ছা, তবে পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না বলে ওই সমস্যাটা ফিল করছিলেন? মনে করছি। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন? এই জায়গায় অনেক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম, অ্যালোপ্যাথি। অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্টটা করে কোনো সুরাহা পেয়েছিলেন? সুরাহা কিছু পাইনি। মানে কিছুই পাননি? কিছুই পাইনি, বেড়ে গেল। আচ্ছা, অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করে আপনার বেড়ে গেছিল? বেড়ে যাওয়ার পর আমি জুন মাসের 6 তারিখে আমাকে অপারেশনের ডেট দেয়। আমি অপারেশন না করে আমি এই 6 তারিখ অপারেশনটা না করে আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন? হ্যাঁ, যোগাযোগ করে, এবং প্রমোদ শর্মা এবং নিরঞ্জনা ভট্টাচার্য যোগাযোগ করে আমি ওনার প্রোগ্রাম দেখে এই ওষুধ খেয়ে 15 দিনের ওষুধ খেয়ে আমি যখন সুস্থ হতে লাগলাম। আপনি ওষুধ কতদিন খেয়েছেন? প্রায় 4 মাসের মতন হলো ওষুধ। 4 মাস ওষুধ খেয়েছেন, কিন্তু এখন ওষুধ খেয়ে আপনার যে সমস্যাগুলো ছিল এখন কেমন আছে? এখন আমি পুরোপুরি সুস্থ আছি। মানে পুরোপুরি আপনি সুস্থ বোধ করছেন? ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আপনি অনেকটাই সুস্থ? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ বোধ করছেন, তাই তো? আপনার নাম? তাপসী দাস। কোথায় বাড়ি আপনার? কৈখালী রামকৃষ্ণপল্লী। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটুর ব্যথা। কতদিন ধরে ভুগছেন? তা 10-15 বছর হবে। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করিয়েছিলাম, কিন্তু কোনো। সন্ধ্যা বসু। কোথায় বাড়ি? বাড়ি খাসমুড়ি। কি রোগে ভুগছিলেন আপনি? আমি এমনি আর্থারাইটিস, তারপরে সর্দি কাশির ব্যাপার আছে। কতদিন ধরে এই রোগে ভুগছেন? প্রায় ডাক্তারবাবুকে দেখাচ্ছি প্রায় 6 মাস বেশি ভুগছেন? বেশি ভুগছেন। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? না, ট্রিটমেন্ট করেননি। সরাসরি আপনি বি শর্মার কাছে আসেন? হ্যাঁ। ওনার ট্রিটমেন্টে আপনি এখন কেমন আছেন? ওনার ট্রিটমেন্টে ভালোই আছে। মানে খুবই ভালো আছে? খুবই ভালো, হ্যাঁ। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে আপনি এখন অনেকটা সুস্থ এবং খুশি, তাই তো? হ্যাঁ, অনেক খুশিও আছে। হ্যাঁ, ওনার ট্রিটমেন্ট। আপনার নাম? বিপ্লব বিশ্বাস। কোথায় বাড়ি? গুয়াহাটি। কি সমস্যা আপনার? আমার ডায়াবেটিসের সমস্যা। কতদিন ধরে ভুগছেন? আমি 23 বছর। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে কদিন চিকিৎসা করছেন আপনি? এই 2 মাস হয়েছে। আচ্ছা, এখন আপনি কেমন আছেন? এখন আমি ভালো আছি। আপনি কি ইনসুলিন নিতেন? আমি আগে ইনসুলিন নিতাম। এখন নিতে হচ্ছে ইনসুলিন? এখন নিচ্ছি না ইনসুলিন। আচ্ছা, এখন আপনি শুধুমাত্র আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করছেন? হ্যাঁ। মানসুরা বেগম। কোথায় বাড়ি? আমার নালিকুল। কি রোগে ভুগছিলেন আপনি? আমি কোমরের লেগে ভুগছিলাম। আর লিভারে ফ্যাটি লিভার? হ্যাঁ, ফ্যাটি লিভারের জন্য ভুগছিলাম। এই রোগটা নিয়ে আগে কোথাও ট্রিটমেন্ট করেছিলেন? হ্যাঁ, করেছিলাম কলকাতার লীলরতন হসপিটালে। সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল যে অপারেশন করতে হবে। অপারেশন করতে হবে। আপনি অপারেশনের মানে যে করতে বললো, তা আপনি ডিসিশনটা নিয়েছিলেন? না, নিইনি। আমি বলেছিলাম না, আমাকে বলেছিল অপারেশন করলে তুমি ভালো হবে না, লাস্ট সীমানায় চলে গেছে, তোমার অপারেশন করলে তুমি আর করতে পারবে না, উঠতে পারবে না। অপারেশন করলে আপনাকে গ্যারান্টি ওরা দেবে না? গ্যারান্টি দেবে না বলেছে। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে তারপরে আপনি ট্রিটমেন্টে এলেন? হ্যাঁ, ডাক্তার বি শর্মার কাছে এসে আমি যেন মনে হচ্ছে ভালো আছি, আমার অনেকটা রোগ সরে গেছে।
আচ্ছা, মানে আগের থেকে আপনি এখন অনেক ভালো আছেন? অনেক বেটার আছি, ভালো আছি। তার মানে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ট্রিটমেন্ট করে এখন আপনি অনেকটাই সুস্থ? সুস্থ আছি, হ্যাঁ। আপনার নাম? আমার নাম বিভাস নস্কর। কোথায় বাড়ি আপনার? আমার জগদীশপুর, হাওড়া। কি হয়েছিল আপনার? আমার সুগার, গা হাতের যন্ত্রণা, কোমরের ব্যথা, এইসব। আচ্ছা, এখন সুগারটা এখন পুরো। কতদিন ধরে সুগারে ভুগছেন? 18 থেকে 20 বছর। 18 থেকে 20 বছর। এর আগে কোথায় ট্রিটমেন্ট করেছেন? পিজিতে করেছি এবং মেডিকেলে করেছি। আচ্ছা, এই রোগটার কোনো সুরাহা পেয়েছিলেন? হালকা হালকা, মানে ওষুধ খেলে ভালো থাকতেন আবার? আচ্ছা, ডক্টর বি শর্মা ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? এখন প্রায় 2 মাসের উপর। 2 মাসে। এখন আপনি সুগারটা কিরম আছেন? সুগারটা চলে গেছে। সুগার আপনার কমপ্লিট কিওর আছে, তাই তো? আপনার নাম? ভারতী পাল। কোথায় বাড়ি আপনার? বাঁকড়া বিশ্বভারতী। কি হয়েছিল আপনার? আমার হাঁটুতে ব্যথা। রোগটার নাম কি ছিল? অস্টিওআর্থ্রাইটিস। এই অস্টিওআর্থ্রাইটিস নিয়ে কোথাও চিকিৎসা আগে করেছিলেন? এমনি অ্যালোপ্যাথি চিকিৎসা আমি করেছি। কতদিন ধরে ভুগছিলেন? যতদিন হচ্ছে ততদিনই মানে অ্যালোপ্যাথিকে ট্রিটমেন্ট করিয়েছিলেন আপনি? সুস্থ হয়েছিলেন? না, সুস্থ হয়নি। আচ্ছা, ডক্টর বি শর্মার কাছে ট্রিটমেন্টে আপনি কতদিন রয়েছেন? 15 দিন। 15 দিন। 15 দিনে এখন আপনি কেমন আছেন? এখন আমি অনেকটা ভালো আছি। অনেকটাই ভালো আছেন তো? এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। এই অনুষ্ঠান আমাদের ভালো রাখার অনুষ্ঠান। সব সময় ভালো থাকুন, আনন্দে থাকুন, মন খুলে হাসুন আর ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি হয়তো ভালো আছেন কিন্তু আপনি সুস্থ নেই। যখন আপনি সুস্থ নেই তখন আপনি কত দিন পর্যন্ত ভালো থাকতে পারবেন? আপনার অর্থ থাকতে পারে, যদি শারীরিক সুস্থতা না থাকে সেই অর্থও বোধহয় আপনার মুখের হাসি কোন দিন কেড়ে নেবে। তাই প্রত্যেকে সুস্থ থাকার প্রচেষ্টা করুন। আর কিভাবে সুস্থ থাকবেন তার জন্যই কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের এই বিশেষ অনুষ্ঠান। বেশ কিছু বন্ধুর কথা কিন্তু শুনেছি, তবে আরও বেশ কিছু বন্ধুর কিন্তু কথা আমরা শুনবো। অনুষ্ঠানে আপনারা আবারও জানাতে পারেন আপনাদের সমস্যা এবং অবশ্যই আপনাদের কথা আমরা শুনবো। আমাদের ফোনে কেউ আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? একটু জোরে বলুন না প্লিজ। আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা, বলুন বলুন, কি প্রবলেম? টিভির ভলিউম 0 রাখবেন। মাইগ্রেনের সমস্যা, আপনার সমস্যা, আপনার বয়সটা বলুন। 27 বছর। অনেক তো ওষুধ খেয়েছেন, ভালো হলেন না কেন? আমি আজকে প্রোগ্রামটা দেখছিলাম আজকে। আমি এর আগে দেখিনি কোনোদিনও। আচ্ছা, আজকে প্রথমবার দেখলেন। বেশ, তাহলে আজকে আপনাকে সুন্দরভাবে ডাক্তারবাবু বুঝিয়ে দেবেন যে মাইগ্রেনের জন্য কি করণীয়। শুনতে থাকুন। আচ্ছা, মাইগ্রেনের সমস্যাটা আপনার কতদিনের? আমার 2 বছরের। আচ্ছা, এর জন্য ডাক্তারবাবু দেখিয়েছিলেন? কোনো ডাক্তারবাবুকে দেখিয়েছিলেন না নিজে বলছেন মাইগ্রেনের? ওষুধ খেয়েছেন? আচ্ছা, পুরো মাথাটা ব্যথা হয় না মাথার একটা সাইডে ব্যথা হয় বেশি? গা গোলায়, বমি ভাব পায়, বমি হয়? হ্যাঁ, মাঝে মধ্যে অতিরিক্ত যন্ত্রণা হয়। আচ্ছা, শিলিগুড়ির কোথা থেকে বলছেন আপনি? আমি শিলিগুড়ি থেকেই বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন টিভিতে, আমি কি করলে ভালো হয় আপনাকে বলছি। তো এই ধরনের মাইগ্রেনের যে সমস্যাটা আমরা মাঝে মাঝেই ফোন পাই এবং উনি এই প্রথম আমাদের প্রোগ্রামটা দেখছেন, ওই জন্য আমরা রেগুলারই আমরা দেখবেন অনেক কথা আছে কি রেগুলারই রিপিটেডলি বলতে থাকি। কারণ আমাদের প্রোগ্রামটা রেগুলার আমরা জানি কি কিছু না কিছু নতুন লোক দেখছেন বা কিছু না কিছু নতুন পেশেন্ট দেখছেন। কারণ কি আমাদের কাছে যারা সুস্থ হচ্ছেন তারা গিয়ে কিন্তু বাড়িতে বলছেন বা তাদের যারা আত্মীয় রয়েছেন যারা অসুস্থ রয়েছেন কি তোরা দেখিস ডাক্তারবাবুর প্রোগ্রামটা, তোরা দেখবি কি ডাক্তাররা কি বলে, আমি কিন্তু ডাক্তারের কাছে গিয়ে ভালো হয়েছি। তো সেই সমস্ত নতুন ভিউয়ার্সদের জন্য বা ইনি যে শিলিগুড়ি থেকে ফোন করেছিলেন এনাদের জন্য আমাদের এক একটা কথা কিন্তু বারবার রিপিট করতে হয়। কারণ অনেকেই ভাবেন কি ডাক্তাররা একই কথা বলছেন, একই কথা নয়। প্রত্যেকটা দিন কিন্তু আমাদের ভিউয়ার্স চেঞ্জ হয়, ভিউয়ার্স বাড়ছে। তো আপনার ক্ষেত্রে আমি একটাই কথা বলবো কি আপনি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন। আয়ুর্বেদে এটাকে বলা হয় অর্ধাব ভেদক। আয়ুর্বেদে এই রোগটার নাম হচ্ছে অর্ধাব ভেদক। আর এই রোগটা হলে
মাথা যন্ত্রণার ওষুধ না খেলে আপনি থাকতে পারবেন না। মনে হবে কি আপনি একটা দড়ি দিয়ে বা গামছা দিয়ে মাথাটা বেঁধে রাখলে আপনার ভালো লাগে। আপনাকে আমি রিকোয়েস্ট করব, উনি শিলিগুড়ি থেকে বলছিলেন তো? হ্যাঁ, আপনাকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি কোনো বাইক বা সাইকেল চালান তো সেগুলো এখন করবেন না, কারণ এখন 27 বছর বয়স বলেছিলেন, কারণ এই মাইগ্রেনের সমস্যায় হট করে ব্ল্যাক আউট হতে পারে, মানে চোখের কাছে অন্ধকার নেমে আসতে পারে, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। কারণ মেয়েরা স্কুটি চালায় এখন, অনেক সময় মেয়েরা স্কুটি চালায়, সাইকেলও চালায়, তো সেই জন্য বলছি আপনি যদি এই ধরনের জিনিস চালান তো সেইগুলো চালাবেন না। আর মাইগ্রেনের বহুদিন তো চিকিৎসা করিয়েছেন, কোনো উপকার পাননি, আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি শিলিগুড়িতে, আমি সামনেই থাকবো, এক সপ্তাহের মধ্যেই শিলিগুড়িতে থাকবো, হেল্পলাইন নাম্বার যাচ্ছে দেখুন, একটু নোট করে একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। আপনাকে আমি যেভাবে বলবো সেইভাবে শুনলে আশা করছি আপনি যে এতদিন ধরে ভুগছেন, 2 বছর মনে হয় বললেন আপনি, 2 বছরের রোগটা আপনার 4 থেকে 6 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে। আর রোগটা কিন্তু বাড়বে না। আপনি কিন্তু মাইগ্রেনের জন্য একটা নির্দিষ্ট ওষুধ থাকে, আমি নাম বলছি না ওষুধটার, ওই ওষুধটা খেলে কিন্তু তাড়াতাড়ি আরাম হয়, কিন্তু ওই ওষুধটা কিন্তু আপনাকে রেগুলার খেয়ে যেতে হয়, বা 2-4 দিন পর পর খেয়ে যেতে হয়, বা 1 সপ্তাহ 1 মাস ছাড়া খেয়ে যেতে হয়। কিন্তু আমাদের ওষুধ একটা সার্টেন পিরিয়ড অবধি ব্যবহার করলে তারপর খেতে হবে না। এবং মাইগ্রেনের এরকম আমাদের পেশেন্ট রয়েছে যারা আমাদের কাছে মাইগ্রেনের ট্রিটমেন্ট করিয়ে কিওর্ড রয়েছে। একটু যোগাযোগ করে নেবেন হেল্পলাইন নাম্বারে, দেখবেন অবশ্যই ভালো থাকবেন। আর নর্থ বেঙ্গলের বন্ধুদের জন্য বলবো যে আপনি তো একেবারে রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, মালদা, পুরোটাই নর্থ বেঙ্গল জুড়ে কিন্তু রয়েছেন, এমনকি এদিকে শিলচর এবং গুয়াহাটিতেও কিন্তু ডাক্তারবাবুকে পেয়ে যাচ্ছেন। মানে নর্থ বেঙ্গলের বন্ধুরা তো আমাদের খুব কাছের, খুব মনের কাছাকাছি বন্ধু, তো তাদের জন্য এনবিপি কিন্তু প্রত্যেকটি জায়গাতে মূলত কিন্তু চেম্বার করেছে। তারপরেও রিকোয়েস্ট থাকে ডাক্তারবাবু এখানে আসুন, ওখানে আসুন, এতটা সম্ভব নয়, কিন্তু যারা নর্থ বেঙ্গল থেকে অনুষ্ঠান দেখছেন তারা প্লিজ একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন। আপনার খুব কাছে কিন্তু এনবিপির চেম্বার পেয়ে যাচ্ছেন, ডাক্তারবাবুকে পাচ্ছেন, ডক্টর এস ঘোষালকে। একটু যোগাযোগ করতে হবে। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি বিগার্ডেন থেকে, বিগার্ডেন বকুলতলা থেকে বলছি, কাজল রায়চৌধুরী। কাজল রায়চৌধুরী, সমস্যা কার আপনার? হ্যাঁ, সমস্যাটা কার আপনার? আমারই। হ্যাঁ। বয়স কত আপনার? হ্যাঁ, বয়স কত? 61। 61। কি প্রবলেম হচ্ছে? আমার প্রবলেম হচ্ছে ঘামাচি থেকে না কদিন হলো গরমে গুটি 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 মতন, ফুসকুড়ি মতন হচ্ছে, এই বিশেষ করে কপালে, হাতে, পায়ে, আর আপনার ওই মাথার ভেতরে গুটি গুটি এরকম হচ্ছে, আর চাপড়া চাপড়া মতন হচ্ছে। এটা আগে কখনো কোনোদিন হয়েছিল? হ্যাঁ, আগে কোনোদিন হয়েছিল এই সমস্যাটা? হ্যাঁ, আগে অনেকদিন আগে হয়েছিল, তখন আমি হিস্টাকালামাইন বলে একটা লোশন নাম বলা দরকার নেই। হ্যাঁ, ভালো হয়েছিল। আচ্ছা, তো আপনার ফিটকিরি জল এইসব কিছু ওকে 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 হ্যাঁ, আপনি শুনতে থাকুন, আমি বলছি কি করলে তবে এই উত্তরটা অনেকের জন্য হবে। গরম কিন্তু মারাত্মক পড়েছে এবং আমার মনে হয় স্কিনের এই ডিজিজটা অনেকের বাড়ছে। কিন্তু স্কিনের এই সমস্যাটা একজন মনে হয় মহিলা ফোন করেছিলেন, 27 বছর বয়স, ওই মোজা পরলে হয়, মোজা পরলে, সক্স পরলে হয়। হ্যাঁ, অ্যালার্জির প্রবলেম। এখন যে কোনো প্রবলেমই আপনি দেখবেন, আমরা হয়তো টিভিতে প্রোগ্রাম করছি বলে আমরা শুনতে পাচ্ছি, কিন্তু যে কোনো প্রবলেমই মাত্রাটা বেড়ে গেছে। আগে যদি আপনার 2 জন পেশেন্ট থাকতো সেই রোগের, এখন সেই রোগের 20 জন পেশেন্ট রয়েছে। আপনার জন্য আমি বলবো এটা এক ধরনের অ্যালার্জিক প্রবলেম। তো আপনি যখন ওই ধরনের লোশনটা ব্যবহার করবেন, আপনি যেটা নাম বললেন, বা কিছু ওষুধ রয়েছে, ওষুধটা খেলেন, সেইগুলো খেলে দেখবেন আপনি উপকার পেয়ে যাবেন, কিন্তু আপনার ওটা আলটিমেট সলিউশন হচ্ছে না। আপনার রোগটা শরীরের মধ্যে রয়ে যাচ্ছে এবং রোগটা শরীরের মধ্যে আরও বাসা বাঁধবে, আরও বাড়বে, ভবিষ্যতে গিয়ে অনেক সমস্যা করবে। আপনাকে আমি বলবো, আপনি বি গার্ডেন থেকে ফোন করেছেন, এই জন্যই বলবো কারণ বি গার্ডেনের খুব সামনেই, আপনার বাড়ির খুব সামনেই আমাদের চেম্বার শিবপুরে রয়েছে। শিবপুরে রয়েছে আমাদের চেম্বার। আপনি হেল্পলাইন নাম্বারটা একটু নোট করে আমাদের সাথে যোগাযোগ করুন। দীনবন্ধু কলেজের ঠিক পাশেই খোসলা ইলেকট্রনিক্সের অপোজিটে আমাদের চেম্বার রয়েছে শিবপুরে। একটু যোগাযোগ করে নেবেন, এই ট্রিটমেন্টটা করবেন। ট্রিটমেন্টটা করলে একদম দেখবেন জিনিসটা রুট থেকে ঠিক হবে। এটা আর 6 মাস পরে বা 3 মাস পরে বা 1 বছর পরে আর এটা ফিরে আসবে না। আর আপনাকে এই রোগ থেকে অন্য রোগও হতে দেব না আমরা। একদম। পরের বন্ধুর সঙ্গে একটু কথা বলে নেব। কে আছেন? নমস্কার। নমস্কার। কে বলছেন? আমি স্বরূপ নন্দী কথা বলছি। কোথা থেকে বলছেন স্বরূপ বাবু? স্বরূপ নন্দী কথা বলছি, হাওড়া জেলার ডোমজুর থেকে। ডোমজুর থেকে বলছেন। বয়সটা বলে আপনার সমস্যাটা বলবেন। বয়স 42। কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে এই গরমের সময় হয়, মানে গ্রীষ্মকালে প্রবলেমটা বেশি বেশি করে লক্ষ্য করা যায়। ওই গায়ে শরীরে ঘামের জন্য ঘামাচি লক্ষ্য করা যায়। সেই ঘামাচি অনেক সময় কি হয়,
ওই স্কিনটাকে কালো করে দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, গ্রীষ্মকালে যেটা হয়, হ্যাঁ এটা অনেকেরই সমস্যা, ডাক্তার বাবু বলছেন আপনি। আচ্ছা, ঘামাচি হওয়ার পর স্কিনটা কালো হয়ে যায়। আচ্ছা, আপনাকে কি আপনি কি মাস 2-3 মতো কালো থাকে, আবার শীতের সময় ওটা ঠিক হয়ে যায়। ঠিক আছে, অসুবিধা নেই, ভয় পাওয়ার কারণ নেই। আমি বলছি বাড়িতে এসি রয়েছে, রাত্রে এসি চালান? না, এসি তো ফ্যানে। আচ্ছা ঠিক আছে, কাজটা কি এসিতে করেন যেখানে যান, বা নাকি এমনি নরমাল? কাজটাও এসির মধ্যে নয়, কাজটাও ফ্যানের মধ্যে। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি যেগুলো বলছি সেগুলো মন দিয়ে শুনুন, অসুবিধা থাকবে না। তো এই ধরনের সমস্যা আপনি যেটা বললেন, এই গরমের সময় এই প্রবলেমগুলো খুব পাওয়া যায়, এটা প্লেন, এটা এখান থেকে ওনার কোনো সমস্যা হবে না যে কালো দাগটা রয়ে যাচ্ছে। কারণ আমাদের কি হয়, আমাদের যেটা মানে ঘামটা বেরোয়, ওটার যেটা পোর রয়েছে, মানে যেটা গ্রন্থিটা রয়েছে, ওটা ব্লক হয়ে যায়। কারণ এই যে আমরা বাইরে বেরোচ্ছি, ধুলোবালি লাগছে, ওটা বন্ধ হয়ে গেলে তখনই কিন্তু ঘামাচিটা সৃষ্টি হচ্ছে। কারণ ওই জায়গায় ড্রেনেজ সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাওয়ার ফলে ওই জলটা ঠেলে বেরোতে চাইছে কিন্তু বেরোতে পারছে না, সেই জন্যে ওরকম ঘামাচির মতো গোল গোল ফুলে উঠছে। তো ওনার ক্ষেত্রে বা যাদের ক্ষেত্রে এই সমস্যাটা আছে সেম ব্যাপার। আর ওটা আবার যখন নর্মাল হয়ে যাচ্ছে, ওটা বা ফেটে যাচ্ছে, বা কেউ চুলকে দিচ্ছে, বা কেউ ফাটিয়ে দিচ্ছে, তখন কি হয়, জায়গাটা আমরা যখন ফাটিয়ে দিই তখন একটা কালো দাগ থাকে। তো সেই জিনিসটা অনেকের ক্ষেত্রে হয়, আবার অনেকের ক্ষেত্রে হয় না, কালছিটে একটা দাগ পড়ে যায়। তো সেইটা অটোমেটিক্যালি আবার উনি যেটা বললেন শীতকালে ঠিক হয়ে যায়, কিন্তু এর জন্যে কিছু আমাদের বডি ওয়াশ রয়েছে এবং তার সাথে বডি ক্রিম রয়েছে, যেটা ব্যবহার করলে কিন্তু এই যে সারা বছর ধরে আপনাকে ভুগতে হচ্ছে। আর কিছু সাবান রয়েছে যেগুলো আমরা এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে দিই, সাবান, ক্রিম এবং বডি ওয়াশ, যেটা ব্যবহার করলে আপনার যে কালো দাগটা বলছেন এই গ্রীষ্মকালের সময়টা রয়ে যাচ্ছে, গরমের সময়টা রয়ে যাচ্ছে, সেই সাবান, ক্রিম, শ্যাম্পু, মানে বডি ওয়াশগুলো ব্যবহার করলে এই দাগটা থাকবে না। এই যে আপনি বলছেন শীতকাল এলে চলে যায়, আপনি যখন আপনার এই ট্রিটমেন্ট মানে এই সমস্যাটা হবে, আপনি এই সাবানটাই ব্যবহার করবেন, বাড়ির সবাইকে ওই সাবানটাই ব্যবহার করতে বলবেন। তাহলে কি হবে দেখবেন, যাদের ক্ষেত্রে ঘামাচি হচ্ছে বা এই ধরনের সমস্যা হচ্ছে, এইগুলো আসবে না। ওই বডি ওয়াশটাই ব্যবহার করতে বলবেন বা ওই ধরনের ক্রিমটাই ব্যবহার করতে বলবেন। একটু যোগাযোগ করে নেবেন হেল্পলাইন নাম্বারে, ওরা ডিটেলসে বলে দেবে কি কি ব্যবহার করলে আপনার ক্ষেত্রে উপকার হয় এবং আপনাকে সাজেস্টও করে দেবে। একদম। এবার বলুন কে আছেন? নমস্কার, এবার কথা বলুন। নমস্কার। নমস্কার, আমি কান্দি থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা? আমার একটু এই হাত পা ফুলছে, ইউরিক অ্যাসিড, তো পরীক্ষা করলাম তার ঠিকই আছে, তা হাত পা ফুলছে কেন আমার? আচ্ছা, আপনার ইউরিক অ্যাসিড লেভেলটা কত আছে এখন? এখন আমার আছে 5.0। আগে কত ছিল? বেড়েছিল যখন কত হয়েছিল? বেড়েছিল মানে ওই 6 কি হয়েছিল। আচ্ছা, ওষুধ খেয়েছিলেন তার জন্য? হ্যাঁ, ওষুধ খেয়েছিলেন? অ্যালোপ্যাথি কোনো ওষুধ খেয়েছিলেন তার জন্য? না, অ্যালোপ্যাথি খাইনি, আয়ুর্বেদিকই খেয়েছিলাম। বাহ। আর আপনার অন্য কোথাও যন্ত্রণা, মানে অন্য কোথাও যন্ত্রণা হয় হাঁটুতে বা অন্য জায়গায়? না, যন্ত্রণা হয় না, কিন্তু ঝিনঝিন করে। যন্ত্রণা নাই, ঝিনঝিন মনে অবস্থা ভালো। আচ্ছা, আপনি কি আমাদেরকে দেখাতে চাইছেন? হ্যাঁ, আমি দেখাবো, বহরমপুরে আমি দেখাবো, আমি কলকাতা যেতে হবে। বহরমপুরে দেখাবেন, তাই তো? হ্যাঁ। আপনি কোথা থেকে বলছেন বললেন? আমি কান্দি মোচাগড় থেকে। আচ্ছা, কান্দি থেকে বলছেন। কান্দি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি দেখুন টিভি স্ক্রিনে দুটো নাম্বার যাচ্ছে, একটা লাস্টে 27, একটা লাস্টে 37 আছে। ওই দুটোর মধ্যে যে কোনো একটা নাম্বার লিখে নিন, লিখে একটু ফোন করুন। ডাক্তাররা বহরমপুর চেম্বারে থাকেন এবং সেখানে পেশেন্ট দেখেন। এবং এই যে আপনার সমস্যাটা বললেন এতদিন ধরে হচ্ছে, আপনি ওষুধ খাচ্ছেন, ঠিক থাকছে, এখনও ঝিনঝিন ব্যাপারটা রয়ে গেছে, এটা কিন্তু ট্রিটমেন্টের পর প্রপার আয়ুর্বেদিক যদি ট্রিটমেন্ট হয় তারপরে কিন্তু এই সমস্যাটা আর থাকবে না, এই প্রবলেমগুলো একদমই চলে যাবে। তার জন্য আপনাকে কি করতে হবে, যেটা রিসেন্ট রিপোর্ট আছে, যদি ইউরিক অ্যাসিড যেটা 5 বললেন এখনও আছে, যদি ওই রিপোর্টটা 1 মাস বা 2 মাস পুরনো হয়, একটা নতুন রিপোর্ট করিয়ে নেবেন আসার আগে। ইউরিক অ্যাসিডের রিপোর্টটা করিয়ে ডাক্তারের সাথে বহরমপুর চেম্বারে দেখা করুন। আর অবশ্যই বলে দিচ্ছি, আপনাকে নয়, যে সমস্ত পেশেন্টরা নতুন দেখাতে আসছেন, আমার পুরনো পেশেন্টরা তো জানেনই, নতুন দেখাতে আসছেন আমাদের, অবশ্যই কিন্তু যে দুটো হেল্পলাইন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে তার মধ্যে যে কোনো একটাই কিন্তু অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন এবং টাইমটা জেনে নেবেন যে কটা থেকে কটা অবধি ডাক্তাররা থাকে। তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রে সুবিধা হয়, আপনাদেরও প্রবলেম হয় না। আপনাকেও আমি বললাম, কান্দি থেকে যিনি ফোন করেছেন, একটু হেল্পলাইন নাম্বারটা নোট করে নিয়ে একবার ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সামনেই বহরমপুর চেম্বার আছে আমাদের, একবার দেখিয়ে নিন, দেখবেন সমস্যাটা ঠিক হয়ে যাবে। একদম। যোগাযোগের প্রয়োজনীয়তা আছে কিন্তু দাদা, অনেকেই কিন্তু বলেন বা বাইট দেখে বলেন, বা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যারা যায় তারা তো ভালো হয়ে যায়,
ভালো হয়ে যায় কারণটা আপনিই জানেন, যে তারা এসেছেন, তারা যোগাযোগ করেছেন। এবং ভালো লাগে আপনাদের কথা শুনতে যে আপনারা বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদের অনুষ্ঠান দেখেন, শহর থেকে, শহরতলি থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে। আপনারা নিজেরা কিন্তু অনেক বেশি দায়িত্বশীল, আপনারা জেনে নিচ্ছেন যে এনবিপি চেম্বার কোথায় আছে, কোনটা আমার বাড়ির কাছে, সেখানে কোন চিকিৎসক আসছেন, কবে আসছেন, আমাকে যোগাযোগ করতে হবে। এমনকি কিছু মানুষ এতটা বেশি সচেতন, অনুষ্ঠান দেখে তারা বলে আমি এই রিপোর্টগুলো করে রেখেছি আমার সমস্যার জন্য, রিপোর্টগুলো নিয়ে পৌঁছে যাব ডাক্তারবাবু ঠিক সময় মতো কিন্তু চেম্বারে। এটাকেই বলে সচেতনতা। আর এই উদ্দেশ্যেই কিন্তু আমরা এই অনুষ্ঠান নিয়ে প্রত্যেক দিন আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাই। আর আমার মনে হয় যে এই অনুষ্ঠানের প্রয়োজনীয়তা আপনারা উপলব্ধি করেন, তাই অনুষ্ঠানের সাথে থাকবেন। ডাক্তারবাবু যেটা কিন্তু বারবার বলছে, স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো কিন্তু নোট করতেই হবে, 9830235527 বা 37। অনেকগুলো নাম্বার হয়তো যাচ্ছে, আপনারা একটু কনফিউজড হতে পারেন, সেক্ষেত্রে বারবার বলছি 9830235527 বা 37। এই দুটি নাম্বার মোবাইলে সেভ করে রাখুন, যে কোনো নাম্বারে ফোন করুন, কথা বলুন, আর কাছাকাছি চেম্বারে যোগাযোগ করুন। অলরেডি অনেকগুলো ফোন আমরা পেয়ে গিয়েছি, তবুও আমার মনে হয় যে চেম্বারে যখন যান ডাক্তারবাবু, সব থেকে বেশি বোধহয় সুগার, আর তারপরে বোধহয় আর্থারাইটিস, এই সমস্যাগুলোতেই বোধহয় পেশেন্টদের ভিড়টা বেশি থাকে। এগুলো তো থাকেই, এর পাশাপাশি কিছু রোগ আমরা পাই যেগুলো খুব রেয়ার রোগ, যেমন এসএলই এর মতো রোগ রয়েছে, সিস্টেমিক লুপাস। এসএলই মানে এটা কি রোগ? এসএলই মানে হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমেটোসাস। এর সাথে আরেকটা রোগ আমরা ধরতে পারি যেটাকে ডিএলই বলা হয়, ডিকয়েড লুপাস এরিথ্রোমেটোসাস, যেটা আমরা মাঝে মাঝে আলোচনা করে থাকি একটা রোগ নিয়ে যেটাকে ভিটিলিগো বলা হয়, সেথি। তো সেথি রোগটা আমাদের কি হয়, আমাদের সাদা সাদা গায়ে দাগ হয়ে যায়, তো আমরা তখনই ধরে নিই কি এটা সেথি রোগ বা ভিটিলিগো বা লিউকোডার্মা যেটাকে বলা হয়। কিন্তু যখন এই রোগটা একই ধরনের দেখতে হয়, কিন্তু ডিএলই বলে সেই রোগটার নাম, সেটা হচ্ছে ডিকয়েড লুপাস এরিথ্রোমেটোসাস, সেটাও কিন্তু ওই সেথির মতো সারা গায়ে সাদা সাদা হয়ে যাবে। কিন্তু এই দুটো রোগকে কিভাবে আমরা আলাদা করব, কি ডিএলইর মধ্যে কি দেখা যায়, আমাদের পিঠের কাছটা, যেটা পিঠের চাল রয়েছে, সেখানে একটা সাদা দাগ থাকবে, ঠিক প্রজাপতির মতো, একদম প্রজাপতির মতো দেখতে হবে, একটা সাদা দাগ থাকবে, সেটা হচ্ছে ডিএলইর সাথে ভিটিলিগো বা এই লিউকোডার্মাকে আলাদা করে। তো একই রোগের কিন্তু বিভিন্ন ধরনের লক্ষণ হতে পারে, বা একই লক্ষণ বিভিন্ন রোগের হতে পারে। তো সেটা আপনারা যতটা ফোন করেন, ফোনে আমাদের বলেন কি ডাক্তারবাবু আমার এই হয়েছে এই হয়েছে, আমরা এখান থেকে উত্তর যেটা দিচ্ছি সেটা কিন্তু আপনাদের ভার্সনের ওপর উত্তর দিচ্ছি। তার জন্য কিন্তু কিছু রিপোর্ট লাগে, তার জন্য কি প্রিভিয়াস যে ডায়াগনোসিসগুলো হয়েছে আপনার সেগুলো লাগে, তাহলে কি হয় আমরা সঠিকভাবে রাস্তাটা চয়ন করতে পারি। আমরা তো শুনে বলে দিলাম, আপনি আমায় ফোন করবেন, ধরুন এখন চ্যানেলে ফোন করলেন কি ডাক্তারবাবু আমার গায়ে না সাদা সাদা দাগ হচ্ছে, বিভিন্ন জায়গায় স্পট হয়েছে, আমি তো আপনাকে বলেই দেবো কি আপনার সেথি হয়েছে। আমি কি আর ভাববো, কারণ যে রোগটাকে আমি বলছি ডিএলই, সেটা কিন্তু লাখে বা 2 লাখে একজনের হয়, আমি তো ওই রোগটার কথা ভাববো না, আমি এই রোগটার কথা ভেবে বলে দেবো আপনার সেথি হয়েছে, হ্যাঁ সেথির ট্রিটমেন্ট রয়েছে, কিন্তু সেই রোগটা তো ডিএলইও হতে পারে। তো আমি যদি সেথির মতো ট্রিটমেন্টটা ওই রোগের ক্ষেত্রে দিই, রোগটা কিন্তু আরও বেড়ে যাবে। কিন্তু সেথিতে যদি আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট দিই, সেই রোগটা কিন্তু বাড়বে না। তো সেই জন্যই আপনাদের বলছি, আমরা কেন বারবার বলি একবার চেম্বারে অন্তত ভিজিট করবেন প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে, সেটা একদম দরকার। কারণ কি সামনাসামনি একটা পেশেন্ট একটা ডাক্তারবাবুর সাথে সামনাসামনি যখন কথোপকথন হবে, যখন রিপোর্টগুলো ডাক্তারবাবুরা প্রপারলি দেখতে পাবে, বা যেগুলো আমরা বলে দেবো কি এই রিপোর্টগুলো করিয়ে নিয়ে আসবেন, আমরা রিপোর্টগুলো দেখলে ফাইনাল ডায়াগনোসিস বা একদম পার্টিকুলার ডায়াগনোসিসটা করতে পারবো, তাহলেই কিন্তু ট্রিটমেন্টটা ভালো হবে। ফোনে বলে দিলাম, আপনি বললেন আমার পেটে ব্যথা হচ্ছে, আমি বলে দিলাম আপনি তেল ঝাল মশলা খাবেন না, বা আপনি ভারী খাবার খাবেন না, আপনি পাতলা খাবার খান, তো আপনার তো পেটে যন্ত্রণা অন্য কারণেও হতে পারে, সেটা তো আমার সামনাসামনি দেখতে হবে। আপনি ফোনটা নিন, আমি বলছি। অবশ্যই আলোচনা আমরা ফিরবো, তবে কে আছেন দেখবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, বলুন দাদা কি প্রবলেম হচ্ছে? প্রবলেম হচ্ছে ওই প্রেসারের প্রবলেমটা হচ্ছে খুব। প্রেসার কত, প্রেসার কত আছে, বয়স কত আছে, সবটা বলতে হবে। হ্যাঁ বয়স হচ্ছে 55। 55। প্রেসার কত আছে এখন? প্রেসার পরশু দিন দেখেছিলাম 190/160। বাবা, প্রেসার তো অনেক হাই আছে আপনার। তো আপনি ওই দিনটাই মানে মেডিসিন খেয়েছিলাম, তো রাত্রিবেলা যখন খুব অসুবিধা হলো তখন প্রেসারটা ঠিক করালাম, তারপরে মেডিসিন খেলাম। তো আপনি প্রেসারের ওষুধ খান না এমনি? ছেড়ে দেওয়া হয় মেডিসিন, তাতে কিন্তু এইরকম প্রবলেম দেখা দিচ্ছে। হ্যাঁ, তো আপনি প্রেসারের ওষুধ রেগুলার খান না? প্রেসারের ওষুধ রেগুলার খান না আপনি? ওই
ওই তো রেগুলার খাই, একার থেকে কোনো কারণে মিস হয়ে যায়, তাতে একটু অসুবিধা হয়। তো ও আচ্ছা, আপনি রেগুলার খাওয়ার পরেও আপনার প্রেশারটা এতটা হাই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, অন্য কোনো সমস্যা আছে? ব্লাড রিপোর্ট কিছু করিয়েছিলেন ডাক্তারবাবুরা? না, সমস্যা কোলেস্ট্রলটা হয়তো বাড়া আছে, অনেকদিন আগে একটা চলছে, আর সুগার টুগার ওগুলা কিছু নেই অবশ্য। কারণ একটা কথা কি বলি জানেন, প্রেশারটা যখন হাই থাকে না আমাদের অনেকগুলো সমস্যা আসতে পারে। আপনি কোথা থেকে বলছেন বললেন? মহিষাদল? কোথা থেকে ফোনটা কোথা থেকে করছেন? হ্যালো, কোথা থেকে ফোন করছেন বললেন? মিদনাপুর থেকে ফোন করছেন। বেশ বেশ, ঠিক আছে, আপনি একটু টিভিতে শুনতে থাকুন, আমি কয়েকটা কথা বলছি, খুব দরকারি কথা। কারণ প্রত্যেকটা ওনার ক্ষেত্রে নয়, প্রত্যেকটা প্রেশারের রোগীর ক্ষেত্রে, প্রত্যেকটা যারা হাইপারটেনশন রোগে ভুগছেন তাদেরকে জানতে হবে কি হাইপারটেনশন থেকে কিভাবে ভালো থাকবো। তো হাইপারটেনশন থেকে কিভাবে ভালো থাকবো, প্রথমত আমাদের কোনো ধরনের লবণ খাওয়া যাবে না। আপনারা অনেকে আমাদের প্রশ্ন করেন কি ডাক্তারবাবু কাঁচা ভাজা লবণ খাবো, ডাক্তারবাবু কালো লবণ খাবো, ডাক্তারবাবু ওই লবণ খাবো। কোনো লবণ খাওয়া যাবে না। তরকারিতে যতটা লবণ দেবেন ওইটাই আপনারা খাবেন। আর প্রেশারের ওষুধ কোনো দিন বন্ধ করবেন না। যদি মডার্ন সায়েন্সের ওষুধ খাচ্ছেন, মানে অ্যালোপ্যাথি ওষুধ যদি খান, প্রেশারের ওষুধটা রেগুলার রাখার চেষ্টা করবেন। কারণ প্রেশার এমন একটা জিনিস, প্রেশার থেকে স্ট্রোক হতে পারে। আপনার যে প্রেশারটা আপনি বললেন 190/160, সেটা হাই রয়েছে। আমরা এরকম পেশেন্ট দেখেছি 200/100 প্রেশার। তাকে যখন প্রেশার দেখছি, ডাক্তারবাবু আমার কিছু হবে না, ওষুধ লাগবে না, আমি তো সুস্থ। কিন্তু সায়েন্সের মধ্যে লেখা আছে এই ধরনের পেশেন্টরা হট করে রাস্তায় পড়ে মারা যায়। আপনি শুনে থাকবেন অনেকে কি হ্যাঁ সুস্থ ছিল, সকালটা বাজারে গেছিল, হট করে উনি পড়ে গিয়ে মারা গেছে। তো এই যে এইটা হচ্ছে খুব ভয়ঙ্কর। এটা পেশেন্ট নিজেও টের পাবে না কি তার কোনো শরীর খারাপ হচ্ছে বলে। দ্বিতীয় কথা কি, আপনি প্রেশারের সাথে সাথে কোলেস্ট্রলটা বাড়া আছে বললেন, ভবিষ্যতে গিয়ে হার্ট ব্লকের দিকে যেতে পারে, যেখানে ব্লকেজ হলে পরবর্তীকালে স্টেন বসাতে হবে। আর কি হতে পারে, আপনার হাই প্রেশার থাকলে আপনার কিডনির ওপরে চাপ হবে, ইউরিয়া ক্রিয়েটিনিনটা করাতে হবে। আপনার ইউরিয়া ক্রিয়েটিনিনটা দেখে নিতে হবে, কারণ প্রেশার এবং সুগার এই দুটো রোগ কিন্তু আমাদের কিডনিটাকে ক্ষতি করে। তো সেই জন্যে আপনাকে বলছি, আপনার যখন এত প্রেশার, আপনি প্রেশারের ওষুধ ভুলে গিয়েও গ্যাপ করবেন না। আর আয়ুর্বেদের যদি হাত ধরতে পারেন, আয়ুর্বেদে এর খুব ভালো ট্রিটমেন্ট রয়েছে। এবং প্রেশারের ওষুধ আয়ুর্বেদে এলে কিন্তু আমি বলে দিচ্ছি সারা জীবন খেতে হবে না। একটা সার্টেন সময়ের পরে ওষুধটাকে বন্ধ করে দিয়ে কিছু হোম রেমেডিজ আমরা বাড়িতে বলে দেবো, সেটা মেনটেন করলেই প্রেশারটা মেনটেন থাকবে। আপনি হেল্পলাইন নাম্বারটা লিখে নিন। মিদনাপুরে আমাদের 4টে চেম্বার রয়েছে, খড়গপুর, হলদিয়া, হেডিয়া এবং মেচেদা, যেটা আপনার নিয়ারেস্ট হবে। একটু যোগাযোগ করবেন, অবশ্যই আপনি ভালো থাকবেন। একদম। আর পরের বন্ধুর সঙ্গে একটু কথাও বলবো, সময় খুব অল্প। নমস্কার, কে আছেন? টিভির ভলিউম 0 রাখবেন প্লিজ, নালে ফোনটা কেটে যাবে। কে আছেন? নমস্কার। হ্যালো, কথা বলুন। নমস্কার। যারা আসবেন তারা প্লিজ টিভির ভলিউমটা 0 করে আসবেন, কারণ লাভটা কিন্তু আপনারই হবে। আখেরে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলার সুযোগ কিন্তু অনেকেই চায় কিন্তু পান না। আপনি পেলেন কিন্তু সেটাকে কাজে লাগাতে পারলেন না। তবে কিভাবে কাজে লাগাতে পারেন এই মুহূর্তে, সেটা হচ্ছে যে একটু হেল্পলাইন নাম্বারগুলো নোট করে অন্ততপক্ষে সেখানে ফোন করুন, কথা বলুন। 9830235527 বা 37, এই দুটি ফোন নাম্বারে ফোন করুন, কথা বলুন এবং অবশ্যই বাড়ির কাছাকাছি চেম্বারটি সম্বন্ধে জানুন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসুন। তার পাশাপাশি বলবো যে কোনো ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজের এখানে কিন্তু ট্রিটমেন্ট রয়েছে। যারা দীর্ঘদিন মেডিসিন খেতে চান না, রিপোর্ট বেসড ট্রিটমেন্টেরও কিন্তু ব্যবস্থা রয়েছে। অপারেশন ছাড়া ভালো হওয়ার কিন্তু সুযোগ রয়েছে, অনেক ব্যবস্থা রয়েছে। আপনার ধারণার বাইরে সবটা জানতে হলে এনবিপির অনুষ্ঠানের সাথে থাকুন আর এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।